আজ পড়াচ্ছি ইলেকট্রন পরিবহন তন্ত্র ও প্রান্তীয় শ্বসন। সবাত শ্বসনে অন্তিম পর্যায়। ইচ্ছা করি প্রান্তীয় শ্বসনটা পরে বললাম, কেন বললাম সেটা এক্ষুনি বলবো। তো ইলেকট্রন পরিবহন তন্ত্রটা কি? মাইটোকন্ড্রিয়ায় অন্তঃপর্দায় কতগুলো ইলেকট্রন বাহক আছে যেগুলো সুবিন্যস্তভাবে পরপর রয়েছে। সেগুলো কি করে? সেগুলো পর্যায়ক্রমিক জারণ বিজারণের মাধ্যমে H+ আয়ন এবং ইলেকট্রনকে প্রান্তীয় গ্রাহক অক্সিজেনকে স্থানান্তরিত করে। তাই এই সিস্টেমটাকে বলা হচ্ছে ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ইলেকট্রন পরিবহন শৃঙ্খল। দেখো আমি লিখেছি ইলেকট্রন পরিবহন তন্ত্র ও প্রান্তীয় শ্বসন। ইলেকট্রন পরিবহন তন্ত্রটা কি বললাম? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত ইলেকট্রন বাহক সমূহ। বাহক মানে কি? যারা ইলেকট্রনটাকে ইলেকট্রন বাহক হচ্ছে এক ধরনের, ওরা প্রোটিন, একটা বাহক থেকে আর একটা বাহকে স্থানান্তরিত করছে। তাহলে কি হবে? যদি ধরি এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ধর, তাহলে কি আছে? এরকম কতগুলো বাহক প্রোটিন আছে। তারা কি করছে? ধরো এটা পরবর্তীকালে আরো ভালো করে এঁকে দেখাবো। ইলেকট্রনকে, এটা ইলেকট্রন বহন করে নিয়ে যাচ্ছে, নিয়ে কোথায় গেল? অক্সিজেনকে দান করছে। এবং তখন এই অক্সিজেন ইলেকট্রন পেল এবং ধরো দুটো ইলেকট্রন পেল, দুটো H+ পেল। তাহলে কি তৈরি করবে? H2O। দুটো হাইড্রোজেনকে নিউট্রাল করতে দুটো ইলেকট্রন লাগবে, তাহলে H2O তৈরি করবে, অর্থাৎ জল তৈরি করবে। তাহলে দেখলাম শ্বসনের এই সবাত শ্বসনের এই অন্তিম পর্যায়ে আমরা এখন অক্সিজেনকে পেলাম। অক্সিজেন এখানে ব্যবহৃত হবে। আমরা পড়েছি সবাত শ্বসনে বায়ুজীবী জীব মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন কার্য চালায়, কিন্তু আমরা গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র পড়ার সময় অক্সিজেনটা পাইনি। তাহলে ইলেকট্রন পরিবহন তন্ত্রে প্রথম আমরা এই অক্সিজেনের ব্যবহারটা দেখলাম। তাহলে ইলেকট্রন বাহক কি করে? ইলেকট্রনকে বাহকের মধ্যে পরিবহন করে অক্সিজেনের দান করে এবং অক্সিজেন আরো H+ আয়নও পায়, পেয়ে H2O বা জল তৈরি করে। এখন বাহকগুলো কি কি? 7টি, দেখো লিখে রেখেছি। 7টি ইলেকট্রন বাহক আছে। বাহক মানে কি বললাম? ওরা প্রোটিন। কি কি ইলেকট্রন বাহক? NAD+, FMN, FAD, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড FMN, আর FAD টা আগের দিন লিখে দিয়েছি, ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। ইউবিকুইনন সংক্ষেপে UQ, এটা একটা কোএনজাইম। তারপরে কি আছে? সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ আর সাইটোক্রোম A3, এগুলো সব কি? ইলেকট্রন বাহক। এখন এই ইলেকট্রন বাহকগুলো মিলে কি করেছে? 5টা কমপ্লেক্স তৈরি করেছে, মাল্টিপ্রোটিন কমপ্লেক্স তৈরি করেছে। অর্থাৎ কি? এই বাহকগুলো কিছু কিছু জায়গায় জড়বদ্ধ হয়ে মোট 5টা কমপ্লেক্স তৈরি করেছে। কি কি কমপ্লেক্স দেখো? কমপ্লেক্সের নাম এই রোমান হরফে 1 2 3 করে 5 পর্যন্ত আছে। এখন কমপ্লেক্স 1 এ কি কি আছে? FMN, FES প্রোটিন এবং UQ। FES টা হচ্ছে আয়রন সালফার প্রোটিন। কমপ্লেক্স 2 তে আছে FAD, FES প্রোটিন। কমপ্লেক্স 3 তে আছে সাইটোক্রোম, মুছে গেছে, সাইটোক্রোম বি। তারপর COIT দিয়েছি, জায়গা নেই, সাইটোক্রোম C1, সাইটোক্রোম C। কমপ্লেক্স 4 এ সাইটোক্রোম A আর সাইটোক্রোম A3, ঠিক আছে? আর কমপ্লেক্স 5 টা কি? ATP সিনথেজ। এটা একটু ডিটেইলসে বলবো এটা কি। তাহলে দেখো আমি তাহলে কি বোঝালাম? যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় যে ইলেকট্রন বাহকগুলো আছে সেটা মোট 7টি। সেই 7টি ইলেকট্রন আবার জোড়বদ্ধ হয়ে 5টা কমপ্লেক্স তৈরি করেছে। সেগুলো কি কি দিয়ে কোন কমপ্লেক্স তৈরি সেগুলো পড়লাম। এখন তাহলে বুঝতেই পারছো যে ইলেকট্রন পরিবহন তন্ত্রটা কোথায় সম্পন্ন হবে? মাইটোকন্ড্রিয়ার
অন্তঃপর্দা। এটা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আর প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই ইলেকট্রন পরিবহন তন্ত্রটা সম্পন্ন হবে কোষ পর্দায়। এখন দেখো, বললাম যে প্রান্তীয় শ্বসনটা পরে বলেছি, তার কারণ আছে। এই যে ইলেকট্রনটা অক্সিজেন গ্রহণ করলো এবং H+ আয়নের সঙ্গে মিশে জল তৈরি করলো, এটাই হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলছি কি প্রান্তীয় শ্বসন। ঠিক আছে, সেই জন্য ওটা আমি পরে বললাম। তাহলে আমরা এবার ইলেকট্রন পরিবহন তন্ত্র একটু ডিটেলসে পড়ব। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা একটু মনে করো, ওর দুটো পর্দা, একটা হচ্ছে অন্তঃপর্দা আর একটা হচ্ছে বহিঃপর্দা। এইটা অন্তঃপর্দা। বা অন্তঃপর্দার গঠনটা এই যে আমি এঁকেছি, হেড এবং টেল রিজিয়ন। কোষ পর্দা পড়াবার সময় আমি বুঝিয়েছি এই যে স্ট্রাকচারটা কি ধরনের, কেন এরকম এঁকেছি, সেটা আর আমি ডিটেলসে যাব না, অন্য বিষয় হয়ে যাবে। তাহলে এটা আমি লিখি, এটা হচ্ছে বহিঃপর্দা আর এটা অন্তঃপর্দা। কার? অবশ্যই মাইটোকন্ড্রিয়ার। তাহলে এখানে লিখে রাখছি মাইটোকন্ড্রিয়া, শ্বসন করাচ্ছি, এবং মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা এই ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইংলিশে বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রন পরিবহন তন্ত্র, বা চেন হলে শৃঙ্খল আর তন্ত্র মানে সিস্টেম, ইটিএস। তাহলে বহিঃপর্দা, অন্তঃপর্দা। বহিঃপর্দার অন্তঃপর্দার মাঝে কি পর্দাদ্বয়ের মধ্যবর্তী স্থান বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। আমি শুধু লিখেছি মধ্যবর্তী স্থান পর্দাদ্বয়। আর এখানে কি থাকবে? অন্তঃপর্দার ভেতরে থাকবে ম্যাট্রিক্স বা ধাত্র। ছবিটা মনে করো, একটু ছোট করে এঁকে দিই। তাই তো? কি এই মাইটোকন্ড্রিয়া বহিঃপর্দা, এই অন্তঃপর্দা। তাহলে এটা কি ম্যাট্রিক্স, যেটা আমি এটা দেখিয়েছি, এই ম্যাট্রিক্সটা এটা, আর এটা দুটো পর্দার মধ্যবর্তী স্থান বা পেরিমাইটোকন্ড্রিয়ার স্থান, এটা সেটা হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জিনিসটা এটা, আর এই জিনিসটা হচ্ছে এটা। এটা পরে আরোটা মুছে দেবো, বোঝাবার জন্য বললাম। তাহলে দেখো, ধাত্র, অন্তঃপর্দা, দুটো পর্দার মধ্যবর্তী স্থান আর বহিঃপর্দা। ইলেকট্রন বাহকগুলো কোথায় থাকবে বলেছিলাম? অন্তঃপর্দা। ওগুলো আসলে প্রোটিন এবং অন্তঃস্থ প্রোটিন। প্রোটিন আমি পড়েছি, আমরা সবাই পড়েছি যে ওই কোষ পর্দার সময় বহিস্থ প্রোটিন, অন্তঃস্থ প্রোটিন। তাহলে এগুলো সবই কি অন্তঃস্থ প্রোটিন, এবং আর কি নাম এখন বললাম? ইলেকট্রন বাহক। তাহলে বলেছি 5টা কমপ্লেক্স তৈরি করেছে। এটা হচ্ছে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, এটা কমপ্লেক্স 5 বলা যেতে পারে। এটা আসলে H0F1 বস্তু, কমপ্লেক্স 5 বলেও বলা হয়েছে অনেক জায়গায়। এটা হচ্ছে সাইটোক্রোম, সাইটোক্রোম সি। তাহলে আমি কি করব এবারে? এর মধ্যে দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে, অর্থাৎ ইলেকট্রনের পরিবহন করবে। কোন ইলেকট্রনটা কোথা থেকে পেলাম? এই যে আমরা বলেছিলাম যে NADH পরবর্তীকালে, এক অণু NADH পরবর্তীকালে 3 অণু ATP দেবে, এবং এক অণু FADH2 পরবর্তীকালে 2 অণু ATP দেবে। সেটা কিভাবে দেবে আমরা এখন বুঝতে পারবো। দেখো, NAD+ তো বিজারিত হয়ে NADH2 তৈরি করলো, তাহলে NADH2 আবার নিজের জায়গায় ফিরে যাবে, অর্থাৎ জারিত হবে। তাহলে এখানে আমরা NADH2 দিয়ে শুরু করি। NADH2 সে আবার NAD+ হয়ে যাবে। সুতরাং কি করবে? দুটো ইলেকট্রন এবং দুটো প্রোটন, প্রোটন মানে হচ্ছে হাইড্রোজেন পাবো। এখানে কিন্তু ম্যাট্রিক্সে কিন্তু প্রচুর হাইড্রোজেন আয়ন আছে, ধরো আছে এখন। এবার এই যে ইলেকট্রনটা পেলাম,
ইলেকট্রনটাই তো পরিবহন ঘটবে। তাহলে এই ইলেকট্রনটা কোন কালি দিয়ে, এই কালি দিয়ে দেবো, এই ইলেকট্রনটা প্রথমে যাবে কোথায়, কমপ্লেক্স 1 এ। দেখো কমপ্লেক্স 1 থেকে সে কমপ্লেক্স 2 তে যাবে না, সোজাসুজি যাবে ইউবিকুইননে, তারপর যাবে কমপ্লেক্স 3 তে, কমপ্লেক্স 3 দিয়ে হয়ে যাবে সাইটোক্রোম সি, তারপর যাবে কমপ্লেক্স 4। কমপ্লেক্স 4 এ যাওয়ার পরে সেই ইলেকট্রনটা অক্সিজেনকে দান করবে ইলেকট্রনটা, এবং সেটা কি হাফ অক্সিজেন, মানে অক্সিজেন পরমাণু অবস্থায় আছে, সেই ইলেকট্রন পেল দুটো আর পাবে দুটো H+, এটাকে নিউট্রাল করার জন্য। তাহলে তৈরি হবে কি H2O। এই যে ঘটনাটা, এটা প্রান্তীয় শ্বসন বললাম। এখন বোঝার বিষয় আর একটা আছে, যখন এই ইলেকট্রনটা এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে যাবে তখন সে কি করবে, একটা এনার্জি রিলিজ করবে বা শক্তি নির্গত করবে। তার ফলে এই হাইড্রোজেন আয়ন যেটা ম্যাট্রিক্সে আছে, দুটো করে হাইড্রোজেন আয়ন এই পাশে পর্দাদ্বয়ের মধ্যবর্তী স্থানে পাম্প আউট হয়ে যাবে, অর্থাৎ ওইদিকে পাম্পের মতো বেরিয়ে যাবে। দেখো আমি এদিকে দিলাম, দুটো হাইড্রোজেন পাশে চলে গেছে, ঠিক আছে। আবার এখানেও যাবে, আবার এখানেও যাবে। এটা আমরা NADH2 ইলেকট্রন পরিবহনটা দেখলাম। এবার FADH2 বেলায় কি হবে, এখানে লিখছি FADH2 তৈরি করলো কি FAD প্লাস 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন। জায়গা নেই বলে একটু উপরে দিকে লিখে দিয়েছি। তাহলে ইলেকট্রনটা এখন ট্রান্সপোর্ট হবে। এই ইলেকট্রনটা কি হবে, কমপ্লেক্স 2 তে ঢুকবে, ঢুকে সোজাসুজি ইউবিকুইননে গিয়ে কমপ্লেক্স 3 তে যাবে, গিয়ে সাইটোক্রোমে যাবে, গিয়ে কমপ্লেক্স 4 এ গিয়ে আবারও অক্সিজেনকে ইলেকট্রন দান করবে। অক্সিজেন দুটি ইলেকট্রন আর হাইড্রোজেনের সাহায্যে জল তৈরি করবে, ঠিক আছে। তাহলে এ দেখো এইখানে একবার এনার্জি রিলিজ করবে আর এখানে, ঠিক আছে। তাহলে এ অন্য কালি দিয়ে লিখছি, এ কি করছে, এইখানে এনার্জি রিলিজ করার সময় দুটো হাইড্রোজেন বের করছে, আবার এখান থেকেও দুটো হাইড্রোজেন আয়ন রিলিজ করে দিল। তাহলে এই কি করলো, দুবার হাইড্রোজেনকে পাম্প আউট করলো, সেটাকে FADH2। সেই জন্য আচ্ছা পরবর্তীকালে বলছি, তাহলে বুঝতে পারবে। এবার যে হাইড্রোজেনগুলো ওপাশে চলে গেল, আমার ম্যাট্রিক্স থেকে কোথায় চলে গেল, দুটো পর্দার মধ্যবর্তী স্থানে। তাহলে এখানে এখন কি হাইড্রোজেনের ঘনত্ব বেশি, হাইড্রোজেন আয়নের, তাহলে কি অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে হাইড্রোজেন আয়ন আসবে, কিন্তু ও সরাসরি আসতে পারে না এই মেমব্রেনটার জন্য। সেই হাইড্রোজেন এখন আয়ন কোথায় দিয়ে আসবে, এই F0 F1 বস্তুর মাধ্যমে। এটা আমরা পেয়েছি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কৃষ্টিতে দেখেছি আমরা, অক্সিজোম বা F0 F1 বস্তু থাকে। এই F0 F1 বস্তু হাইড্রোজেন আয়নের গেটওয়ে হিসেবে কাজ করবে, অর্থাৎ কি হাইড্রোজেন আয়নকে এখান থেকে ম্যাট্রিক্সে আসতে সাহায্য করবে। তাহলে দেখো হাইড্রোজেন আয়ন
আসছে। যখন আয়নটা আসছে তখন তার মধ্যে থেকে শক্তিটাও আসছে। এই শক্তিটা নিয়ে এটিপি পিআই এর সঙ্গে যুক্ত হয়ে এডিপি তৈরি করবে। এডিপি প্লাস পিআই তৈরি করবে এটিপি। সেক্ষেত্রে F1 এটিপি সিনথেজ হিসেবে কাজ করবে। এটিপি সিনথেজ কি? একটি উৎসেচক যা কিনা এটিপি তৈরিতে সাহায্য করে। তাহলে এক্ষেত্রে F1 টা এটিপি সিনথেজ হিসেবে কাজ করবে। সে কি করবে? এটিপি তৈরি করতে সাহায্য করবে এবং হাইড্রোজেন আয়নটা এপাশে চলে আসবে। বুঝা গেল? তার মানে হাইড্রোজেন আয়নটা শুধুমাত্র F0 F1 বস্তুর মাধ্যমে এপারে আসতে পারে। পরে আসার সময় এনার্জি রিলিজ করবে যখন, তখন এডিপি পিআই এর সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে এবং এই এটিপি তৈরিতে সাহায্য করবে কে? এটিপি সিনথেজ, যে কিনা F1 একটা এনজাইম। এটা F1 টা এটিপি সিনথেজ হিসেবে এখন কাজ করছে। এই প্রক্রিয়াকে বলা হয় কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে বোঝা গেল যে NaDH2 আবার কি করে NAD+ এ পরিণত হলো, FADH2 আবার কি করে FAD তে হয়ে গেল পরিণত, কি করে জল তৈরি হলো, অক্সিজেনের ব্যবহার আমরা কোথায় পেলাম এবং কিভাবে এটিপি তৈরি হলো। এখন দেখো, দুই অণু হাইড্রোজেন যখন সে ট্রান্সফার করছে তখন এক অণু এটিপি তৈরি হচ্ছে। তাহলে কি করেছে? NaDH2 দুটো 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 তিনবার দুটো করে হাইড্রোজেন ওপারে দিয়েছে। তার মানে কি? এক অণু NaDH2 থেকে তিনটে করে এটিপি তৈরি হলো। মানে তিনবার করে সে পাঠিয়েছে হাইড্রোজেনকে, দুটো করে হাইড্রোজেন। আবার FADH2 কি দুবার পাঠিয়েছে, দুটো করে হাইড্রোজেন। তাহলে সে এক অণু FADH2 থেকে দুই অণু এটিপি তৈরি হবে। তাহলে মোটামুটি ইলেকট্রন পরিবহন তন্ত্রটা খুবই একটু জটিল বিষয়, মনে রাখা শক্ত। একটু যতটা সম্ভব সোজা করে পড়াবার চেষ্টা করলাম। ঠিক আছে? এটুকু তোমরা দেখে নাও।